দিতি তখন মেঝেতে বসে চোখ জোড়া স্থির টলমলে। এই নিয়ে 6বার সে তার মাকে কল করেছে। 6বার কল করার পরও যখন ওপাশ থেকে কেউ কল তুলল না, তখন দিতি এক প্রকার ছুঁড়েই ফেলে দিল ফোনটা। ফুফিয়ে কেঁদে উঠল মেয়েটা। চোখ মুখ লালাভ হয়ে উঠতেই দুহাতে খামচে ধরল নিজে ছেড়ে দেওয়া চুলগুলো। দিতির শরীর কাঁপল, চোখ জোড়া বয়ে নামলো নোনা পানির স্রোত। বুকের ভেতরে বয়ে চলা তীব্র অস্থিরতাকে সামলানোর বিন্দুমাত্র চেষ্টা না চালিয়েই সে চুল আঁকড়ে ধরে বিড়বিড় করল, আম্মু সত্যি সত্যি তোমরা আলাদা আছো? সত্যি মিথ্যে মিথ্যে নাটক করেছ? আমি আমি সত্যি ভাঙা সংসারের মেয়ে আম্মু। আমি কিভাবে মানবো বলো? এই আম্মু, কিভাবে মানবো আমি এটা যদি সত্যি হয়? দিদি কান্না থামে না, পা খামচে বসে থেকে ঠিক একইভাবেই বলতে লাগলো, আম্মু জানো, তোমার মতো না আর কেউ আমায় ভালোবাসে না আম্মু, কেউই না। সবাই শুধু ভালোবাসার ভান করে, কেউই সত্যিকারের আপন হয় না। কেন হয় না আম্মু? ঘাটতি ছিল আমার মাঝে? আমি তো চেষ্টা করেছি, প্রাণপণ চেষ্টা করেছি আম্মু। আমি কেন কেউ আপন ভাবলো না? কেন কেউ ভালোবাসলো না আম্মু? কেন কেউ আমার দিকটাও ভাবলো না বলো? দিতি ফের বলল, তুমি সত্যি অনুরোধ করেছিলে? কেন করেছিলে আম্মু? কেন? তোমার নিজের আত্মসম্মানটা বিলিয়ে দেওয়ার পাশাপাশি আমার আত্মসম্মানটা তো মিশিয়ে দিলে আম্মু। বোঝালে আমি ঠুনকো, আমি তুচ্ছ। আমাকে এমনিই কি কেউ বিয়ে করতো আম্মু? সংসারে তুলতো না? তুমি তাহলে কেন অনুরোধ করেছিলে ওনাদের? দিদি চোখ মুখ ক্রমশ লাল হয়ে উঠল, চোখের পানি অঝরে পড়ছে গাল বেয়ে। কাঁদতে কাঁদতে মেয়েটা আচমকা নিজের মাথাটা দেয়ালে আঘাত করলো। পর মুহূর্তে হাঁটু ভাঁজ করে তার উপর মাথা রেখে বলতে লাগলো, আমি কি বোকা সাক্ষ্য? বোকাই। অল্প ভালোবাসা দেখলেই ভেবে নিই যে সবাই আমায় ভালোবাসে। অথচ অথচ সাজিয়ামু নিজেও কণাকে আপনার বউ হিসেবে চেয়েছিল। শ্যাম্য ভাইও কণাকে আপনার বউ হিসেবে চেয়েছিল। বাহ, আমাকে আপনারা পুরো পরিবার দয়া করলেন। আমার আম্মুর কথা রাখতে আমাকে বিয়েও করলেন। সবাই এমন ভাব দেখালেন যে আমি ভেবেই নিলাম আমাকে বউ হিসেবে পেয়ে সবাই খুব খুশি, সবাই আমাকে ভালোবাসে, সবাই। কিন্তু দিতির কণ্ঠ থেমে গেল। কাঁদতে কাঁদতে নিঃশ্বাস রুদ্ধ হয়ে এলো মেয়েটার। শেষ মুহূর্তে নিজের মধ্যে থাকা সমস্ত অভিমান অভিযোগ নিয়েও বলে উঠল, সবাই কণাকে চেয়েছিল, কণাকে চেয়েছিল আপনার বউ হিসেবে। তাহলে আমায় কেন টানা হলো আল্লাহ? কেন? আমায় এভাবে হীনপোত না করালেই কি হতো না? আমায় এভাবে আঙ্গুল তুলে নিজের জায়গাটা না দেখিয়ে দিলেই হতো না? আমি তো কেউ না, কেউ না। এ বাড়িতে আমার উপস্থিতির ভিত্তি নেই সাক্ষ্য, একটুও না। দিতি কথাগুলো বলতে বলতে হেসকি উঠে গেল, হাত পা কাঁপছে কেমন। কাঁদতে কাঁদতে যখন দিতি আরও দুবার নিজের মাথাটা দেয়ালে আঘাত করলো, ঠিক তখনই পড়ে থাকা ফ্লোরে ফোনটা বেজে উঠল। দিতি চটজলদি হাত বাড়ালো, ফোনটা নিল, ভাবলো তার আম্মুই কল করেছে। অথচ তাকে ভুল করে দিয়ে কলটা করেছে সাক্ষ্য। 2বার রিং হয়ে কল থেমে 3য়বার যখন আবারও কল এলো, তখন দিতির শরীরটা ঘিন ঘিন করে উঠল যেন। কেমন একটা রি করা অনুভূতি। সে ফের আবারও ছুঁড়ে মারল ফোনটা। রাগে কাঁপতে কাঁপতে বের করলো, কণার সাথে বিয়ে ঠিক ছিল না সাক্ষ্য? ছিল তো। আমি তো কেবলমাত্র অনাকাঙ্ক্ষিত এক উপস্থিতি, অনাকাঙ্ক্ষিত এক আগমন। এই অনাকাঙ্ক্ষিত মানুষটির সাথে আপনার যোগাযোগ না হোক সাক্ষ্য, না হোক। এটুকু বলেই আচমকা উঠে দাঁড়ালো দিতে। ফোনটা হাতটা নিয়ে আলমারি থেকে নিল নিজের হ্যান্ডব্যাগটা। ওড়না টেনে নিয়ে রুম ছেড়ে বেরিয়ে যেতেই সর্বপ্রথম প্রশ্ন এলো, যাও কই এত রাতে? দিতে চাইলো এতটা সময় কেটে কেটে মেয়েটার চোখ মুখ ফুলে গিয়েছে, চুলগুলো বড্ড এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। মুখ চাহনি এমন যেন বিধ্বস্ত এক রমণীষে। দিতে উত্তর করলো না আজ। ধীর পায়ে এগিয়ে সদর দরজায় গিয়ে থামতে পেছনে থেকে স্বাক্ষর নানু ফের আবারও বলল, রাগ যে দেশেব করে স্বামীর সংসার ছাইড়ায় না চইলা যাইতে পারবা, তোমরা আর সংসার করতে পারবা না, বুঝছো? হইছে তো পুরো মায়ের মতো। স্বামীর সংসারে এমন কত কি হইব যাইব, তাই বইলা চ্যাত কইরা চইলা যাইতে হয় না। মাও তো পারে নাই সংসার ধইরা রাখতে, সংসারে সফল হয় নাই। তুমিও আর কত পারবা? একই মায়ের সন্তানই, মাও সংসার ধরে রাখতে ব্যর্থ হইছে, তুমিও হইবা। তারপর আর কি, মায়ের মতো জীবন কাটাইবা? দিতি সবগুলো কথাই শুনল। অতিরিক্ত রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠল আরো, চোখে পানি জমেছে আরো। তবুও দিতি থামল না, পেছনে ঘুরে উত্তরটুকুও করলো না। ধূপধাপ পা ফেলে যেতে যেতে বিড়বিড় করলো, আম্মু, এই আম্মু, তোমার কাছে উত্তরটা চাই না? প্লিজ প্লিজ আম্মু, তুমি আমায় অন্য উত্তর বলবে আম্মু? বলবে এসব মিথ্যে? বলবে তুমি আব্বুকে ভালোবাসো, আব্বুও তোমায় ভালোবাসে? দিতি প্রায় অনেকটা অগাছল হয়ে ভেঙে পড়া এক মেয়ের মতো ধূপধাপ পা ফেলে মায়ের কাছে পৌঁছালো। বুকের ভেতর চাপা এক অস্থিরতা, টলমল করা চোখ জোড়া আর বিধ্বস্ত রূপ নিয়ে যখন প্রায় রাত 9টায় দিতি মায়ের সামনে হাজির হলো, তখন ঠিক প্রথমে অদিতি আহমেদের বুক কাঁপল। মেয়ের মুখটা ভালো করে পরখ করেই অস্থির হয়ে জানতে চাইলেন,
কি হয়েছে দিতি? মুখের এমন হাল কেন তোর? কল দিয়ে এমন উদাও হতে কয়বার নিষেধ করেছি? আমি একটু নিচে দোকানে গেলাম, এসে দেখি এতগুলো কল, তারপর থেকেই কল দিচ্ছি, তুলছিলি না কেন? চিন্তায় রাখতে ভালো লাগে তোর? দিতি হতবিহব্বল চাহনিতে চাইল মায়ের দিকে। কয়েক মুহূর্ত চেয়ে থেকে হুট করে কি হলো কি জানি মেয়েটা আচমকায় মাকে জড়িয়ে ধরল। এতটা জোরে জড়িয়ে ধরল যে অদিতি আহমেদ 2 কদম পিছিয়ে গেলে মায়ের আকস্মিক জড়িয়ে ধরাতে। দিতি ফুফিয়ে কেঁদে উঠল, বলল, আম্মু। দিতির গলার স্বরটাও অন্যরকম। অতপতি আহমেদ যখন মেয়ের পিঠে হাত বুলিয়ে অস্থির হয়ে বারবার জানতে চাইছিল যে কি হয়েছে, ঠিক তখনই দিতি আকস্মিক বলে উঠল, আমায় ঠকালে কেন আম্মু? কেন আমার সামনে মিথ্যে মিথ্যে ঘর খেললে? কেন আমায় শেখালে আমরা একটা সুখী পরিবার? কেন আম্মু? অদিতি আহমেদ বোধহয় চমকালেন, বিস্ময় নিয়ে চাইলেন সঙ্গে সঙ্গে। দিতি ফের আবারও আহত নজরে বলল, আমি ভাঙা সংসারের মেয়ে, তাই না আম্মু? তুমি আর আব্বু কেবল অভিনয় করছো। কি নিখুঁত অভিনয়! আমি এতগুলো বছর বুঝতেই পারিনি। অদিতি আহমেদ মেয়েকে ওভাবে কাঁদতে দেখে দ্রুতই মেয়ের মুখ আগলে ধরলেন। অস্থির হয়ে বলতে লাগলেন, কী সব বলছিস? কে বলল আম্মু তোকে? কে বলল বল? ভাঙা সংসারের মেয়েকে ভাঙা সংসারের মেয়ে বলবে না আম্মু? তাই বলেছে। দোষ কি বলো? কিন্তু অন্য কোথাও দোষ আছে অবশ্যই। আমার আম্মুর দিকে বারবার আঙ্গুল তুলেছে। আমার আম্মুর দিকে, আমার আম্মুর সংসার করার ক্ষমতা নিয়ে প্রশ্ন করেছে। আমার আম্মুকে নিয়ে কেন প্রশ্ন করলো বলো আম্মু? কেন আঙ্গুল তুললো বলো? কেন এভাবে আঘাত করলো বলো? অদিতি আহমেদ এবার বোধহয় ধরে নিলেন যে সাজিয়া আফরোজ বা ওর ফ্যামিলির কেউই বলেছে সবটা। ওরাই তো জানে যে সত্যটা এতগুলো বছর যাবৎ লুকিয়ে এসেছিল, সে সত্যটাই কত নির্দ্বিধায় আঘাত হিসেবে ব্যবহার করেছে। মেয়ের সাথে সাথে এবার বোধহয় কাঁদলেন উনিও। নোনা পানিরা বইল চোখ বেয়ে। দিতি দেখলো ফের আবার প্রশ্ন ছুড়ল, কেন আম্মু? কেন এই মিথ্যে নাটকটা করে গেলে এতগুলো বছর যাবৎ? কেন আমার চোখে কাপড় বেঁধে রেখেছিলে? কেন আম্মু? তোমরা কি ভেবেছিলে কখন এই সত্যিটা জানার পর আমি কতটা কষ্ট পাবো? ভেবেছিলে আম্মু? ভেবেছিলে ছোটবেলা থেকে মা বাবাকে সুখী দেখার পর যখন এই কথাটা জানতে পারবো তখন আমার মনের কি হবে? কেন ভাবনি আম্মু? তার চেয়ে বরং আগেই বলতে আমায়, আগেই জানতাম। তাহলে তো কেউ আমার মা বাবাকে নিয়ে কথা বলতে পারতো না আম্মু। কেউ আমায় ভাঙা সংসারের মেয়ে বলতে পারতো না। কেউ আমার মায়ের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলতে পারতো। আমি দিতামই না আম্মু কথা। তখন ছাদের দোলনাটায় মৃদু আলোয় পড়ছে। রাত প্রায় 10টা। অনেকটা সময় আগে সাক্ষ্য দিতিকে কলে পাচ্ছে না দেখে কথাকেই কল করে বলেছিল ফিরতে দেরি হবে। কথা ভেবেছিল একবার নিচে গিয়ে বলে আসবে, আবার কি বুঝে যায়নি। সে সন্ধ্যা থেকে এসে ছাদে এসে বসেছে। গত 2 দিনে তার 2টো আইটেম পেন্ডিং হয়েছে। আগামীকাল যাতে ভালোভাবে সবটা দিতে পারে তাই মন দিয়ে পড়ছিল। এমন সময় সাম্য এলো। বিরিয়ানির মৌ গন্ধ নিয়ে বিরিয়ানির প্যাকেট খুলল। কথার পাশেই দোলনাটায় বসে অতঃপর 1 গ্লাস মুখে তুলে বলল, মাত্রই কাচ্চিটা বানিয়েছে বোধহয়, বুঝলি? কি সুন্দর ঘ্রাণ বল। কথা রেস্টুরেন্ট থেকে মাত্রই এনেছি। ভেবেছি ছাদে এসে শান্তিতে খাবো, কিন্তু তুই বলদ যে এখানে বসা জানতাম না। কথা পাশ ফিরে চাইল, বলল, আমার থাকাতে অসুবিধা হচ্ছে? হবে না কেন? জীবনে খেয়েছিস তুই? যদি নজর টজর লাগিয়ে দিস তখন তো আমার ডায়রিয়া হয়ে যাবে। ডায়রিয়া হয়ে গেলে হসপিটালে অ্যাডমিট হবে। আর কি, ছি, আমার সুন্দরী সুন্দরী ডক্টরদের সামনে আমি পাতলা পায়খানা নিয়ে হাজির হব? পাত্তা দিবে আমাকে? তুই তো দেখি ঘরের শত্রু বিভীষণ রে। মানুষজন যাতে আমায় পাত্তা না দেয় তাই বুদ্ধি দিচ্ছিস। কথা সামান্য বিরক্তি নিয়ে বলল, ভালো, বকবক না করলে ভালো হয় একটু। আমার এমনিতেই 2টো পেন্ডিং জমে আছে। সাম্য ভুরু বাঁকিয়ে বলল, কয়টা? 2টো। সাম্য এই পর্যায়ে নাকমুখ কুচকে বলল, ছি ছি, ওয়াক থু। এই তোর ব্রেন? এই সারাদিন খেয়ে পড়ে তোর মাথা এতটুকু কাঁথা? লজ্জা হওয়া উচিত। তোর মতো পড়লে তো আমি এতদিনে আইনস্টাইন হয়ে যেতাম। হয়ে যেতে পারলে হয়ে যাওয়া উচিত নয় কি? একদমই উচিত নয়। সাম্য আইনস্টাইন হতে যাবে কেন? সাম্য হবে সাম্য স্টাইন। কথা হেসে উঠল আচমকা। হাসতে হাসতে শুধালো, আচ্ছা। সাম্য ততক্ষণে কয়েক গ্লাস মুখে তুলেছে। তারপর কি বুঝে কথা দেখেছে বুড়ো কুচকে বলে উঠল, কিরে, তোকে আজকে খাবার দেয়নি আমার বাপ? মুখ চোখে মন শুকনো লাগে কেন? নাকি শুকিয়ে যাচ্ছিস তুই? ছি ছি, শুকিয়ে গেলে আমি তোকে অপমান করতে পারবো না, কষ্ট দিতে পারবো না। খবরদার শুকাতে পারবে না। কথা যখন কপাল কুচকে চাইতে নেবে ঠিক তখনই সাম্য নিজের হাতের বিরিয়ানিটা ঠেলে দিল। বলল, নে, এটা শেষ কর, ওজন বাড়া, তবেই না আমি তোকে অপমান করতে পারবো। বল। এটুকু বলেই কথার হাত থেকে বইটা টেনে নিল সে। বিরিয়ানিটা ধরিয়ে দিয়ে বলল, নে, শেষ কর। বাপের টাকায় হলেও আমার পকেটের টাকাতেই কিনেছি। কষ্ট করে বাইক চালিয়ে রেস্টুরেন্ট অবধি গিয়েছি, বয়ে নিয়ে এসেছি। একটা দানাও নষ্ট হলে তোকে ছুঁড়ে ফেলবো আমি।
আনা হয়েছে কার জন্য? আমার জন্য। যার জন্যই আনা হোক, শেষ করার দায়িত্ব তোর। এইটুকু বলে যেতে যেতে নিতেই পায়ের কাছে এসে দাঁড়ালো কথার বিড়ালটাও। সাম্যকে দেখেই নাকশিটকে বলে উঠল, কি রে বেইমান, মালিকের বেইমান বিলাই, ভালো আছিস? কথা মুহূর্তেই বলল, বেইমান মালিক মানে? অবশ্যই তুই, আর কে হবে? আর ও কেন বেইমান হলো? কারণ ও তোর বিলাই। সাম্য এটা বলেই বিড়ালটার দিকে ঝুঁকে বসলো। চেপে ধরে দুই হাতের দখলে বিড়ালটাকে নিয়েই দাঁত কেলিয়ে হাসলো। সে বলল, কি রে, তোর আম্মা দেখি তোরে কিছু বললেই ছ্যাঁত করে, কারণ কি? বিড়ালটা বিরক্ত হলো বোধহয়, নিজেকে ছাড়ানোর জন্য খামচিও দিল। মুখে আওয়াজ তুলতেই সাম্য ছুঁড়ে ফেললো বিড়ালটাকে। বল, দুইটাই তো সেম হইসোস, একটু থেকে একটুতেই ছ্যাঁত করতেছোস। আজব। সাক্ষ্য ফিরল প্রায় রাত 11টায়। কণাকে কণাদের বাসায় দিয়ে এসেছে, তার আম্মু সহই। এরপর আবার ফিরে আসতে আসতে এতটা সময় সাক্ষ্য প্রায় 8বার কল দিয়েছে দিতিকে। কি হয়েছে কিছুই জানে না সে, তবে যা বুঝেছে বোধহয় দিতির সাথে কণার ঝামেলা হয়েছিল। ঝামেলা হওয়াটাই স্বাভাবিক, বরং এতগুলো দিন দিতির মতো চঞ্চল মেয়ে সব সহ্য করে এসেছে দেখেই সাক্ষ্য অবাক হয়েছিল। সে নিজেও কণাকে ওয়ার্নিং দিয়েছিল, বারবার বলেছিল এসব ছাগলের মতো আচরণ না করতে। যেমন কণা বিয়ের সময় যে ড্রেসটা নিয়েছিল তা সাক্ষ্য চেঞ্জ করেছিল। একই রকমের আরও একটা ড্রেস দিতির জন্য কিনে পাঠিয়েছিল। কণার ড্রেসটা সে নিজেই নিজের আলমারিতে রেখেছিল যাতে এসব না করতে পারে। সাথে নিরেট গলায় 2-1টা ধমকও দিয়েছিল, কিন্তু লাভ হয়নি, বুঝিয়েও লাভ হয়নি। তার মাকে বুঝিয়ে ফের আবারও অন্য ডিজাইনের হলেও একই রকমের ড্রেস কিনেছিল। সাক্ষ্য ছোট শ্বাস ফেলে এসে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলো। অতঃপর কাপড় চেঞ্জ করার সময় টি শার্ট আর ট্রাউজার নিয়ে যেতেই 2-1 পলক চাইলো এপাশ ওপাশ, না দিতি নেই। ভাবলো হয়তো ব্যালকনিতে আছে, তো 1 পলক দ্রুত গিয়ে দেখলো ব্যালকনিতেও, অথচ তার বউটা ওখানেও নেই। সাক্ষ্য হতাশ হলো। কাপড় পাল্টে সে কথার খোঁজ নেওয়ার অজুহাতে একবার কথার ঘরে গেল, না নেই। পর মুহূর্তে রান্নাঘরে গেল, ওখানেও নেই। সাক্ষ্য হাসফাস করলো বোধহয়। কোথায় তা জানার জন্য সাম্যকেই গলা ছেড়ে জিজ্ঞেস করলো, বাসায় এসেছিস কতক্ষণ? 1 ঘন্টা হবে। কেন ভাইয়া? আম্মুর বান্ধবীর মেয়ে মিসিং, দেখতে পেয়েছিস কোথাও? সাম্য ভাবার চেষ্টা করলো, ভেবে বলল, ছাদে দেখেছ? কাঁথা তো ওখানে, হতে পারে ওখানে লুকিয়েছে কথার সাথে। সাক্ষ্য চাইলো, পরপর পা বাড়ালো ছাদের দিকে। নিশ্চয়ই সাক্ষ্যকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে কণার দিতির মাঝে। হ্যাঁ, এমনই হবে, আর নয়তো কি ঝামেলা হবে। তাই হয়তো দিতি রাগ দেখিয়ে কল তোলেনি, রাগ দেখিয়ে ঘরেও নেই হয়তো। উফ, এত রাগ কেন তার বউয়ের? আল্লাহ তার বউকে এত রাগ জেদ না দিলেও তো পারত। ভাবতে ভাবতেই সাক্ষ্য পা বাড়ালো, কারণ দিতিকে না জ্বালালে খার ভাত হজম হয় না। দিতির সাথে ঝগড়া করতে না পারলে উসখুস লাগে। দিতিকে বিরক্ত করতে পারলে নিজেরই দম বন্ধ লাগে। তাই তো দ্রুত ছুটল ছাদে। অথচ সাক্ষ্য জানেই না দিতি আজ রাগেনি, আজ জেদ করেনি, বরং দিতিকে জীবন্ত লাশ হিসেবে চলে যেতে বাধ্য করা হয়েছে এক প্রকার। তার বউয়ের আজকের অনুভূতিটা শুধুই বিষাদময়, শুধুই। কোনো রাগ জেদ সেখানে ঠাঁই পেতে পারেনি।